আমরা জুলাই সনদ বাস্তবায়ন কবে হবে, জুলাই আকাঙ্ক্ষা পূরণ কবে হবে, সেগুলো নিয়ে একটা প্রশ্ন করছি। অন্যদিকে জুলাইয়ের 1 তারিখে আমরা দেখতে পেলাম জুলাই মাস, জুলাই সে নামটা নিয়েই এক ধরনের বিতর্ক চলছে। নানাভাবে একটা ইংরেজি শব্দ যুক্ত করে ন্যারেটিভ তৈরির চেষ্টা চলছে। সেটাকে ঠেকানোর জন্য আর এক পক্ষ আরও উত্তেজিত হয়ে কিছু একটা বলছে। ফলে আমরা আসলে শালীনতার সীমা অতিক্রম করে ফেলছি। মূল চেতনা জায়গাটা নিয়ে কাজ হচ্ছে না, কিন্তু এই কথার ছোড়াছড়ি চলছে। ফলে সাধারণ মানুষের কাছে তো একটা রং মেসেজ যাচ্ছে যে আমরা আমাদের কথাগুলো বলতে চাই, আমরা সেই বাস্তবায়ন দেখতে চাই। হচ্ছেটা কি? সাইবার বুলিং, ফেসবুকে, যেটাই হোক না কেন। আমরা আসলে জুলাইয়ের সীমানা নির্ধারণ করব না বাস্তবায়ন করব, কোনটা আগে করবো? আমরা তো আসলে কি বলবো। জি, ধন্যবাদ এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আপনি যেটা বললেন, আমি আপনার কথার সঙ্গে পুরোপুরি একমত যে আমরা আসলে কি সনদ বাস্তবায়ন করব না সীমানা নির্ধারণ করব। খুব দুঃখজনক হলেও সত্য যে 1971 বাংলাদেশের যে মহান স্বাধীনতার যুদ্ধ, সেই স্বাধীনতার যুদ্ধ নিয়ে আওয়ামী লীগ একটা অহেতুক বিতর্ক জারি রাখতো সবসময়, কি স্বাধীনতার পক্ষের বিপক্ষের শক্তি। এবং আপনি একটা পর্যায়ে এমন একটা পরিস্থিতি তৈরি করেছিল আওয়ামী লীগের লোকজন যে আপনি আওয়ামী লীগের সমালোচনা করলে আপনাকে স্বাধীনতা বিরোধী বানিয়ে দিত। একই অভ্যাস কিন্তু আমরা কিন্তু এই জুলাই নিয়ে দেখতে পাচ্ছি। জুলাই নিয়ে অতিরিক্ত কপচাকপচি করে, অতিরিক্ত কথাবার্তা বলে জুলাইকে কিন্তু দুঃখজনকভাবে হলেও সত্য হালকা করে দেয়া হচ্ছে। এবং সেই হালকা করে দেওয়ার কারণেই কিন্তু আপনি যে ইংরেজি শব্দটির কথা বললেন, যারা এই শব্দ ব্যবহার করছে তারা এই সাহস পেল কোত্থেকে, এই দুঃসাহস তাদের আসলো কোত্থেকে? কারণটা হচ্ছে জুলাইয়ের 5ই আগস্টের যে বিপ্লবটা হলো বা গণ অভ্যুত্থানটা হলো, যেটা জুলাইয়ে শুরু হয়েছিল, তার মূল উদ্দেশ্য ছিল রাষ্ট্রের একটি মৌলিক পরিবর্তন করা এবং শাসন কাঠামোর পরিবর্তন করা। জনগণের যে রাষ্ট্র, সেই রাষ্ট্রকে জনগণের কাছে ফিরিয়ে দেয়া। তো আমরা কি দেখলাম, এই জুলাই সনদ, জুলাই সংস্কারের কথা টথা বলে জুলাইয়ের যে চেতনা, সেই চেতনার পিঠে ছুরি মারা হয়েছে। কারণটা হচ্ছে এই যেসব সংস্কার হয়েছে, গণভোট হয়েছে, এগুলাতে কিন্তু আসলে আপনার সিটিজেন্স যারা, রাষ্ট্রের মালিক যারা, আমরা যাদেরকে বলি সার্বভৌম, তাদের কিন্তু খুব অধিকার সংরক্ষিত হয়নি বা তাদের সামনে কোনো স্বপ্ন বিনির্মাণ করা হয়নি যা দেখে তারা বুঝতে পারবে যে হ্যাঁ, রাষ্ট্রটা আমার হাতে ফিরে আসতেছে। তারা কি দেখছে যে এই তত্ত্বাবধায়ক সরকারের সময় একটা প্রবণতা ছিল যে এই ক্ষমতা কতটা দীর্ঘায়িত করা যায়, অন্তর্বর্তী সরকারের সময় খুব মানে নেকেটলি এটা করা হয়েছে যে এটা দীর্ঘায়িত করা যায় কিনা, প্রলম্বিত করা যায় কিনা, সেটা করা যায়। এবং নানা ধরনের অভিযোগ উঠেছে। আমরা তো আপনি তো একটা প্রতিবেদনে দেখালেন যে অন্তর্বর্তীকালীন সরকার 71-এর স্বাধীনতার বিরোধিতার দায় থেকে জামাতকে রেহাই দেওয়ার চেষ্টা করেছিল, মুক্তিযুদ্ধের সংজ্ঞা পরিবর্তনের চেষ্টা করেছে। এটা আপনি ফিল করেন? আপনার সাংবাদিকতার লেন্সে কি এটা ধরা পড়েছে? হ্যাঁ, আমি মনে করি এটা ভুল না। প্রতিবেদনটা আমার কাছে সঠিকই মনে হয়েছে। এবং যখন এই ধরনের 71-এ কার কি ভূমিকা, এটা তো একদম মানে একটা স্বতঃসিদ্ধ বিষয়, এটাকে লুকানোর কিছু নেই। বেঁচে আছেন, হ্যাঁ। এবং জুলাইয়েও কার কি ভূমিকা সেটাও আমরা দেখেছি। আপনি ঐতিহাসিক যে ইভেন্টগুলো থাকে, এইখানে কিন্তু আপনি খুব বেশি লুকোচুরি বা মিথ্যার আশ্রয় নিতে পারবেন না। এই মিথ্যার আশ্রয় বা লুকোচুরি করতে গিয়ে কিন্তু আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে। এখন যারা জুলাইয়ের উপর ভর করে 71-এর ইতিহাস বদলে দিতে চায় বা 71-কে বিতর্কিত করতে চায়, তাদেরও কিন্তু পালাতে হবে। আপনি মুখে যতই হম্বিতম্বি করেন, কাজকর্ম করেন, কারণ রাষ্ট্রের যে জনগণ, তাদের কাছে এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। আপনার 71 এবং জুলাইকে যে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার প্রবণতা, এটা তো আওয়ামী ফেসিবাদের প্রবণতা, নোংরা মানসিকতা। আপনি 71-কে 71-এর জায়গায় রাখেন, জুলাইকে জুলাইয়ের জায়গায় রাখেন। এই দুইটাকে যখন আপনি মিলিয়ে ফেলবেন তখনই মুশকিল। 71 জুলাই হচ্ছে ইতিহাসের ধারাবাহিকতা। আচ্ছা, আমি এই অন্তর্বর্তী সরকারের সময়ে যা ঘটেছে সেটা নিয়ে যে প্রতিবেদনটা দেখলাম, ওইটা একটু মীমাংসিত হয়ে আসি, একটু আইডিয়াগুলো বা ধারণাগুলো একটু জেনে নিই। শামসুজ্জামান দুদু, আপনি জুলাই সনদ কিংবা আকাঙ্ক্ষা নিয়ে বলবেন, তার আগে ছোট করে এই ব্যাপারটা আপনার অবজারভেশন থেকে একটু বলবেন, যেহেতু রাজনীতিবিদের চোখ আপনার, সেই জায়গা থেকে। প্রতিবেদনে একটু আগে দেখলাম আমরা আগামী সময়ের, সেখানে বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার 71-এর দায় থেকে জামাত ইসলামকে মুক্তি দিতে চেয়েছিল, বিরোধিতার দায় থেকে মুক্তি দিতে চেয়েছিল। পুরো সময়টা আপনি অবজার্ভ করেছেন, আপনার সেটা মনে হয়েছে কিনা? সেরকম একটা উইশফুল থিং ছিল আর কি অন্তর্বর্তী সরকারের মধ্যে? মানে আমি বলবো, জি, আমি আপনার কাছে জানতে চাইছি। শুনতে পাচ্ছি। জি, আমি আরেকবার বলি। আমরা একটু আগে একটা পত্রিকার প্রতিবেদন দেখছিলাম, শিরোনামটা ছিল এরকম যে অন্তর্বর্তী সরকারের সময় 71-এর বিরোধিতার দায় থেকে জামাত ইসলামীকে মুক্তি দিতে চেয়েছিল অন্তর্বর্তী সরকার। আপনি আসলে আপনার রাজনীতিবিদের চোখ দিয়ে সেটা দেখেছেন কিনা, আপনার মনে হয়েছে কিনা সেই সময়টা আসলে এমনই ছিল?
আপনাকে ধন্যবাদ। জি। গণঅভ্যুত্থানের পরে বিশেষত 18 মাস অন্তর্বর্তীকালীন যে সরকারটা ছিল, এটা একটা লক্ষণীয় বিষয়। এই গণঅভ্যুত্থানে ইসলামপন্থী একটি উত্থানের বা অনুভবের যে জায়গাটা তৈরি হয়েছে, সেই জায়গায় ডক্টর ইউনূস সাহেবের যে অন্তর্বর্তীকালীন সরকার প্রচন্ড সম্মতি ছিল। এতটাই সম্মতি ছিল যে আপনি যে প্রশ্নটা উত্থাপন করলেন যে সেই সময় সরকার 71 এবং মুক্তিযুদ্ধ প্রসঙ্গে এক ধরনের এড়িয়ে যাওয়া এবং প্রধান শক্তি হিসাবে ডক্টর ইউনূস সাহেব যে প্রবণতায় কাজ করেছে, সেটা ইসলামপন্থী রাজনৈতিক শক্তির সহায়তাকারী হিসাবে এই ধরনের একটি আলোচনা তখন থেকে ছিল এবং এটার মীমাংসা হয়েছে তার গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে। নির্বাচনটা তিনি প্রলম্বিত করেছেন, এটার কোনো প্রয়োজন ছিল বলে আমার কাছে মনে হয় নাই। তিনি জুলাই সনদ, সংস্কার, নানা প্রসঙ্গ সামনে এনেছেন ইলেকশনটাকে আড়াল করার জন্য। কারণ তিনি নিজেও বলেছেন জনগণ তো আমাকে 50 বছর চাই, পরে সংশোধন করে এটা তিনি বলেছেন 5 বছর চাই, কিন্তু তিনি 18 মাস ছিলেন। তো আমার কাছে যেটা মনে হয়, সবকিছুর লক্ষ্য ছিল ফ্যাসিবাদকে উৎখাত করা, বিদায় করা এবং গণতন্ত্র ফিরিয়ে আনা। গণতন্ত্র ফিরিয়ে আনা, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, যেটা 3টা নির্বাচনে দেশে হয়েছিল। সেই 3টা নির্বাচন কিন্তু তামাশার নির্বাচন হিসাবে দেশে এবং বিদেশে পরিচিত হয়েছে এবং এই 3টে নির্বাচন ছিল ফ্যাসিবাদকে লালন করার নির্বাচন। সেই জায়গা থেকে রাষ্ট্রকে বের করে আনা, গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনা। আমার কাছে যেটা মনে হয়েছে, এটা সফল হয়েছে। নির্বাচনে সকল প্রধান রাজনৈতিক শক্তি হিসাবে যেমন বিএনপি, জামায়াত বা অন্যান্য রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে এবং তুলনামূলকভাবে এই নির্বাচন যে কোনো নির্বাচন থেকে মানে প্রভাব মুক্ত বা দুর্নীতি মুক্ত এবং মানুষের ভোটাধিকারকে নিশ্চিত এই নির্বাচন বাংলাদেশকে রক্ষা করেছে বলে আমার বুঝতে পারছি আপনার স্বাধীনতা বক্তব্যটা স্পষ্ট যে হ্যাঁ ওরকম একটা চেষ্টা ছিল। শেষ করে দিই, স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্নকারীদের শক্তি সেই শক্তিকে ঠেকিয়ে দিয়েছে 12 তারিখে এবং মানুষে আসলে তাদের রায়টা দিয়েছে। জি, আমি একটু মুজিবুর রহমান মঞ্জু আপনার একটা বিষয় একটু জানার চেষ্টা করি। প্রথমত, অন্তর্বর্তী সরকারের সময়ে যে ঐকমত্য কমিশন তৈরি হয়েছিল, সেই কমিশনে নানামুখী আলোচনা হয়েছিল। সেই আলোচনার বিভিন্ন অংশে বিভিন্ন ধ্যান ধারণার ব্যাখ্যা আপনাদের কাছ থেকেও এরকম টকশোতেও আমরা জেনেছি। সেই সময় একটা সৌহার্দ্যতা ছিল। এরপর আমরা এখন দেখতে পাচ্ছি এখন প্রতারণা শব্দটাই ব্যবহার করা হচ্ছে। এই তো ঘন্টা দুয়েক আগে আমরা একটা আয়োজন করেছিলাম, ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী ছিলেন, তিনি স্পষ্ট করে প্রতারণা শব্দ ব্যবহার করেছেন এবং তিনি বলেছেন এই প্রতারণাটা হয়েছে ডক্টর ইউনূসের সময়ই, তিনি চাইলে 3 মাসে সংস্কার করতে পারতেন এবং এখন যা চলছে তাতেও আসলে জনগণের কাছে প্রতারণা করা হচ্ছে। আমরা কি এখনই প্রতারণা শব্দটা প্রয়োগ করব কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আসলে যে প্রতারণা বা আমরা ভুল বোঝাবুঝির শিকার বা আমাদেরকে ভুল বোঝানো হয়েছে, এই ধরনের কথাগুলো তো একটু রাজনৈতিক শব্দ। জি, তো প্রথম কথা হচ্ছে আমরা তো কেউ একেবারেই অবুঝ না বা অপ্রাপ্তবয়স্ক না যে কেউ আমাদের সাথে ইচ্ছা করলে প্রতারণা করতে পারবেন। কারণ আমি যেটা মনে করি, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে সংস্কার কমিশন গঠিত হয়েছিল এবং তারপরে সুপারিশগুলো নিয়ে যখন আপনার ঐকমত্য কমিশন হয়েছিল, সেগুলো সব পাবলিকলি হয়েছিল। পাবলিক ডকুমেন্টস গুলো সেটা লাইভ করা হয়েছে, প্রেস গুলো আপনারা কভার করেছেন, প্রতিদিন ব্রিফিং হয়েছে। সুতরাং এখানে প্রতারণার কথাটা শুধুমাত্র একটা রাজনৈতিক বক্তব্য আকারেই আমার কাছে মনে হয় আর কি। কারণ আমরা দেখেছি যে যে কথাটাকে কেন্দ্র করে বিএনপি যেটা বলেছে যে জুলাই সনদকে নিয়ে প্রতারণা করা হয়েছে, এখানে স্পষ্ট যেটা আমরা যেটা বুঝি আর কি, সেটা হচ্ছে এখানে অনেকগুলো বিষয় আমরা একমত হয়েছি, কিছু কিছু বিষয় আমরা একমত হতে পারি না। এবং যে একমত হতে পারি না যেগুলোতে বিএনপি আপনার নোট অফ ডিসেন্ট দিয়েছে, আমাদের বিবেচনায় বিএনপি যে সমস্ত বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো হচ্ছে মৌলিক বিষয়, এগুলোই সংস্কারের মূল জায়গা। ফলে যেহেতু আমরা কিছু বিষয়ে ঐকমত্য হতে পারি নাই,
সেই বিষয়গুলোকে গণভোটে দেওয়া হয়েছে। যে ঠিক আছে, আমরা যেহেতু একমত হই নাই, জনগণ কি বলে আমরা দেখি। দুটো কারণে গণভোটটা প্রয়োজন হয়েছে। আমরা যদি সব একমত হয়ে যেতাম জি। এবং আমরা যদি স্বাক্ষর করে ফেলতাম, তাহলে তো আর কোনো সমস্যা নেই, পার্লামেন্টে আমরা সেটা পাশ করতে বাধ্য হতাম। যেহেতু আমরা একমত হই নাই এবং যেহেতু আমরা যারা সেখানে একসাথ হয়েছিলাম, আমাদের বাইরেও জনগণ ছিল, আমাদের বাইরেও অনেক দল ছিল যারা ঐকমত্য কমিশনে অ্যাবসেন্ট। সো এটা যাতে ভবিষ্যতে কোনো প্রশ্ন না উঠে যে এটা সামান্য কিছু দলের সমঝোতা, সেজন্য আমরা বিএনপির যে নোট অফ ডিসেন্ট ইস্যুগুলো ছিল এবং ওভারঅল জুলাই সনদ সবটাকে গণভোটে দেওয়া হয়েছে যে জনগণের রায়টা আমরা নিই এবং এটাকে একটা আইনি বাধ্যবাধকতায় আনা হোক। এবং এগুলো কিন্তু সব আমাদের ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত ক্রমে হয়েছে। গণভোট বিএনপি সাপোর্ট করেছে। গণভোটের ব্যাপারে বিএনপি আচ্ছা, আমি প্রধান আমি আমি ক্যাম্পেইনও বিরতিতে করেছে। যাব, তার আগে ছোট্ট একটা বিষয় একটু পরিষ্কার যদি আপনি উত্তরটা দিয়ে দেন। বিএনপি মৌলিক বিষয়গুলোতেই নোট অফ ডিসেন্ট দিয়েছে, আপনি এটা বলছিলেন তাই তো? হুম। হ্যাঁ, তাহলে সেই মৌলিক বিষয়গুলো নোট অফ ডিসেন্ট দেওয়া অবস্থায় যদি নির্বাচন হয় আর সেই নির্বাচনে যদি বিএনপি জেতে, তাহলে অর্থটা কি দাঁড়ায়? হ্যাঁ, প্রশ্নটা তো এখানেই। আপনি জি। একটা জিনিস খেয়াল করেন, এই বিএনপি যেটা বলছে, বিএনপির কথার মধ্যে আর্গুমেন্ট আছে। আপনি একটা জিনিস ভাবেন যে বিএনপি বলেছে আমরা এই সমস্ত বিষয়ে নোট অফ ডিসেন্ট দিচ্ছি। জি। যে কোনো একটা সিদ্ধান্তে যে কেউ নোট অফ ডিসেন্ট দিতে পারে। সিদ্ধান্তের প্রসিডিউর কি? সিদ্ধান্তের প্রসিডিউর হচ্ছে অধিকাংশ যেটার প্রতি একমত থাকবে সেটাই পাস হবে। কারো যদি নোট অফ ডিসেন্ট থাকে, সেটা যদি সংখ্যালঘু মতামত হয়, আচ্ছা, সেটা লিপিবদ্ধ থাকবে নোট অফ ডিসেন্ট আমার হিসাবে। আমার সঙ্গে সিনিয়র কিন্তু সাংবাদিক মারুফ মল্লিক আছেন।